শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক, কৃষি শিক্ষা বিভাগ। আজকে আমি নবভর্তিকৃত উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব। এই ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই আমি শুরু করব। এর আগে আমাদের কলেজে যে সকল ছাত্রছাত্রী ইতিমধ্যেই ভর্তি হয়েছে তাদেরকে আমি সাদর অভ্যর্থনা, সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করছি। আজকে শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই কোভিড-19 প্রভাবে বা করোনা ভাইরাসের প্রভাবে সকল স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা চলমান থাকতে হবে, সেজন্য আমাদেরকে অবশ্যই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং আমরা যে সকল অনলাইন ক্লাস পরিচালনা করি সে সকল অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সেটা ওয়াচ করতে হবে বা দেখতে হবে। তো কোভিড-19 বা করোনা ভাইরাসের থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি বা আমরা করোনা ভাইরাসকে প্রতিরোধের মাধ্যমে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, সেজন্য আমাদের কিছু করণীয় আছে এবং আমাদের যতদিন পর্যন্ত এই ভাইরাসটির কোনো ধরনের প্রতিরোধ বা ভ্যাকসিন উদ্ভাবিত না হয় ততদিন পর্যন্ত অবশ্যই আমাদেরকে এই কার্যক্রমটি চালিয়ে যেতে হবে এবং ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ার পর যখন এটা অ্যাভেলেবেল হবে, আমাদের দেশ ও সমগ্র বিশ্বে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগটিকে প্রতিরোধ করতে পারবে। আমরাও ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে তখন প্রতিরোধ করতে পারবো। এর আগ পর্যন্ত আমাদেরকে এই ভাইরাসটিকে প্রতিরোধ করার জন্য কতগুলি প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যে সকল প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার জন্য জনসাধারণকে বলা হয়েছে সেগুলি হচ্ছে প্রতি 20 মিনিট অন্তর অন্তর সাবান জলে হাত ধোয়া, বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করা, গণসমাগম এড়িয়ে চলা, গণপরিবহন যতটুকু সম্ভব এড়িয়ে চলা, সর্বোপরি বিভিন্ন ধরনের স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে হাতকে জীবাণুমুক্ত রাখাটা খুবই জরুরি। এ সকল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা যাতে কোভিড-19 বা করোনা ভাইরাসকে প্রতিরোধ করার মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে সহজ করতে পারি, স্বাভাবিকভাবে আমরা চলাচল করতে পারি, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। নবভর্তিকৃত ছাত্রছাত্রীদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সকল পদ্ধতি গ্রহণের মাধ্যমে নিজেকে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ রক্ষা করার মাধ্যমে আমাদের জীবনযাপনের ব্যবস্থা করতে হবে, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের আজকে যে আমরা ক্লাসগুলি নিচ্ছি সেই ক্লাসগুলি তোমাদের সম্মুখে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেজন্য আমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে। ফলে যারা তোমরা সবসময় অনলাইন ক্লাসগুলি দেখো এবং সেখান থেকে তোমরা তথ্য আহরণ করতে পারো, সেই বিষয়ে তোমাদেরকে আমাদের কলেজের ফেসবুকে যে পেজ আছে সেই পেজে তোমাদেরকে
লাইক দিতে হবে এবং সেই পেজে তোমাদেরকে আমাদের কলেজের বিভিন্ন ক্লাসের ভিডিওগুলিকে দেখতে হবে, সেখানে পাওয়া যাবে এবং সেগুলি সবসময় দেখবে এবং সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্য আহরণ করতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকল যাতে সুস্থ থাকো সেই কামনা করে আমি আমার আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করছি। কৃষি শিক্ষা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের কৃষি। তো আমরা তোমাদের জন্য যে সকল বই সাজেশন করব সে সকল বই হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ে বাজারে যে সকল বই বা লাইব্রেরিতে যে সকল বই কিনতে পাওয়া যায় সেগুলির সকল বইয়ের নামই হচ্ছে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা এবং প্রথম ও দ্বিতীয় পত্র। যে সকল লেখকের বই বাজারে দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে ডক্টর প্রণয় কুমার বালা এবং আরও কয়েকজন মিলে কৃষি শিক্ষা বিষয়ের একটি বই প্রবর্তন করেছেন সেটা। তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ সদরুল আমিন কর্তৃক রচিত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের বই, ডক্টর আবুল হাসানাত মোহাম্মদ শামীম এবং অন্যান্য লেখক কর্তৃক প্রণীত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের বই, কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম এবং কৃষিবিদ মোহাম্মদ রফিকুজ্জামান কর্তৃক রচিত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের বই, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন পিকে কর্তৃক রচিত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের বই, কৃষিবিদ ফরহাদ আহমেদ কর্তৃক রচিত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের বই এবং ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃক প্রণীত কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের বই। এ সকল বইগুলির মধ্যে যে কোনো একটা বই আমরা তোমাদের জন্য সাজেশন করে থাকি। এখান থেকে তোমরা যে কোনো একটি বই সংগ্রহ করে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাবে বা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু চলে আসবে এখন, সেটা হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের কৃষি বা এগ্রিকালচার অফ বাংলাদেশ। এক্ষেত্রে আজকে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কৃষির সংজ্ঞা এবং কৃষির গুরুত্ব সমগ্র বিশ্বব্যাপী এবং আমাদের বাংলাদেশের কৃষির গুরুত্ব, এই বিষয়টি আজকে আমার আলোচনার মধ্যে চলে আসবে। তো আমরা কৃষি হচ্ছে আমাদের দেশের প্রাণ। যেহেতু আমাদের দেশ একটা কৃষি নির্ভর দেশ, কৃষির উপরেই আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম চলে আসছে। আমাদের নানা ধরনের অর্থনৈতিক কার্যক্রম, আমাদের শিল্পের বিকাশ, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং বিভিন্ন ধরনের যে সকল ফসল আমরা আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানি করে থাকি, এগুলির অধিকাংশই পণ্য আমাদের দেশ থেকে যেগুলো বিদেশে যায় সেগুলি কৃষি থেকে আমরা পেয়ে থাকি। বাংলাদেশের শতকরা প্রায় 65% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমাদের এদেশের গ্রাম অঞ্চলে বসবাস করে এরকম জনসংখ্যা প্রায় 78%। 78% জনসংখ্যার একটা বিরাট অংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে সংযুক্ত। তাই আমাদের দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, আমাদের সামাজিক অবস্থার উন্নয়ন, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন
আমাদের অন্য বস্ত্র বাসস্থান সহ অন্যান্য যে সকল মৌলিক চাহিদা আছে সেগুলি পূরণের ক্ষেত্রে কৃষি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশে রেখে আসছে। কৃষি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যেহেতু আমাদের দেশ একটি কৃষিপ্রধান দেশ এবং আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন কৃষি উন্নয়নের সাথে জড়িত, আর কৃষিকে কেন্দ্র করেই এদেশের সমাজ সংস্কৃতি এবং অর্থনীতি ভিত্তি গড়ে উঠেছে। যেহেতু আমাদের দেশের একটা বিরাট অংশ প্রায় 70% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত, সেজন্য কৃষির প্রতি গুরুত্ব দেওয়া আমাদের খুবই প্রয়োজন। বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এদের প্রযুক্তিসমূহ বিভিন্ন সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে কৃষকের মাঝে পৌঁছায়। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে তথ্য এবং সেবা কৃষক হয়ে থাকে, এতে কৃষির আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। যেহেতু ইতিমধ্যে উল্লেখ করছি যে আমাদের দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ প্রায় 78% লোক গ্রামে বসবাস করে, আর মোট জনসংখ্যার একটা বিরাট অংশ প্রায় 65 থেকে 70% লোক কৃষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমাদের শ্রমশক্তির একটা বিরাট অংশ শতকরা প্রায় 40% কৃষিকাজে নিয়োজিত থাকে। 2018-19 অর্থ বছরে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দেখা যায় যে প্রায় 14% কৃষিখাতের অবদান দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে ফসল খাতের অবদান হচ্ছে 7.05%, মৎস্য খাতের অবদান হচ্ছে 3.05%, ফরেস্ট বা বনের অবদান হচ্ছে 1.58% এবং লাইভস্টক এর অবদান হচ্ছে প্রায় 1.47%। 2018-19 সালে আমাদের যে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা, সে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 415.74 লক্ষ মেট্রিক টন, যেখানে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 365 লক্ষ মেট্রিক টন, গম উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 13 লক্ষ মেট্রিক টন, ভুট্টা হচ্ছে প্রায় 38 লক্ষ মেট্রিক টন। এছাড়া 2018-19 অর্থ বছরে আমাদের দেশে যে পরিমাণ পাট উৎপন্ন হয় এর পরিমাণ হচ্ছে প্রায় 73.75 লক্ষ বেগ কাঁচা পাট, এবং যে পরিমাণ পাট আমরা রপ্তানি করে থাকি তার পরিমাণ হচ্ছে প্রায় 8.25 লক্ষ বেল, এবং পাটজাত পণ্য হচ্ছে প্রায় 7.30 লক্ষ মেট্রিক টন। আমাদের দেশের রপ্তানি আয়ের একটা বিরাট অংশ কিন্তু কৃষির বিভিন্ন সেক্টর থেকে এসে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে চামড়া এবং চামড়া শিল্প থেকে আমরা বছরে প্রায় 2.42% রপ্তানি আয়ের 2.42% আমরা চামড়া এবং চামড়া শিল্প থেকে পেয়ে থাকি। এখন আমরা আসবো কৃষি বলতে আমরা কি বুঝি। কৃষি বা এগ্রিকালচার, হোয়াট ইজ এগ্রিকালচার? এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন ওয়ার্ড এগার এবং কালচুয়া শব্দ থেকে উদ্ভাবিত হয়। এগার শব্দটির অর্থ হচ্ছে ফিল্ড বা জমি, কালচুয়া শব্দের অর্থ হচ্ছে কাল্টিভেশন বা চাষ। তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এগ্রিকালচারের মিনিংটা দাঁড়াচ্ছে যে জমি চাষের মাধ্যমে ফসলের উৎপাদন করাকে আমরা এগ্রিকালচার বা কৃষি বলে থাকি। কিন্তু বর্তমানকালে এই সংজ্ঞাটি আর শুধুমাত্র ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত নয়, এছাড়াও ফসল উৎপাদন ছাড়াও যে সকল বিষয়গুলি কৃষির সাথে সম্পৃক্ত সেগুলি হচ্ছে মৎস্য চাষ, গবাদি পশু প্রতিপালন, হাঁস মুরগি প্রতিপালন এবং বনায়ন। এই সবগুলি
বিষয় হচ্ছে বর্তমানে ব্যাপকভাবে কৃষির সাথে সম্পৃক্ত। তাহলে কৃষি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে ফসল জমি ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদনকে আমরা কৃষি বলে থাকি। আর ব্যাপক অর্থে কৃষি বলতে বোঝায় শুধুমাত্র ফসল উৎপাদন নয়, ফসল উৎপাদনের সাথে সাথে হাঁস মুরগি প্রতিপালন, গবাদি পশু প্রতিপালন, মৎস্য চাষ এবং বনায়ন, এ সকল বিষয়গুলি সবগুলি হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফসলের উৎপাদন, প্রতিরক্ষা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, ফসলের গুণগত এবং উন্নতির জন্য জ্ঞানের ব্যবহারকে বলা হয় কৃষি। কৃষি শিক্ষা বলতে আমরা কি বুঝি? কৃষি শিক্ষা হচ্ছে কৃষি উপাদান, প্রযুক্তি সহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাবলী বিজ্ঞানের দেশাখা থেকে জানা যায়, তাকে আমরা কৃষি শিক্ষা বলে থাকি। কৃষি শিক্ষায় কৃষিকাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। এখন আমরা আসব কৃষির গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ or importance of agriculture in the whole world, দুটি বিষয়ই কৃষির গুরুত্বের সাথে খুবই আমাদেরকে আলোচনার বিষয়গুলি নিয়ে আসতে হবে। কারণ কৃষি নির্ভর দেশ হিসেবে সমগ্র বিশ্বের সাথে আমাদেরকে সুসম্পর্ক রক্ষা করতে হয়। আর আমাদের দেশ ছাড়াও কৃষির উপর নির্ভরশীল সমগ্র বিশ্বে আরও অনেক দেশ বিদ্যমান। কৃষির গুরুত্ব বলতে আমরা যে দিকগুলি বিবেচনা আমাদের আনতে হবে সেগুলো হচ্ছে আমাদের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ দিকগুলি হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এছাড়াও শিক্ষা, চিত্ত বিনোদন সদস্যগুলো মৌলিক চাহিদা, সেগুলো মৌলিক চাহিদার প্রায় সবগুলি আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তাহলে এই বিষয়গুলির গুরুত্ব আলোচনার বিষয়টি হচ্ছে আমরা কৃষির গুরুত্ব আলোচনার মধ্যে পড়ে। ফলে আমাদেরকে প্রথমে আসবো আমরা কৃষির ক্ষেত্রে খাদ্যের ভূমিকা। খাদ্য অর্থাৎ সকল বস্তু ভক্ষণের মাধ্যমে আমরা আমাদের শরীরের শক্তি পেয়ে থাকি এবং শারীরিক বৃদ্ধি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সমূহের বৃদ্ধি হয়ে থাকে, সেটাই হচ্ছে খাদ্য। খাদ্যের অধিকাংশ খাদ্যই আমাদেরকে কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত অথবা কৃষি থেকে আমরা পেয়ে থাকি। যে সকল খাদ্য আমরা প্রতিদিন গ্রহণ করে থাকি এদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্করা। শর্করার মধ্যে দানা শস্যের মধ্যে যে পরিমাণ শর্করা থাকে সেটার পরিমাণ 70 থেকে 75%। আলু এবং মিষ্টি আলু, সেখানে শর্করার পরিমাণ 18 থেকে 20%। আমিষের গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এবং উদ্ভিদজাত আমিষের মধ্যে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে ডাল। মাংস বা মাছ থেকে আমরা যে পরিমাণ আমিষ পাই তার পরিমাণ হচ্ছে 18 থেকে 20%। ডিম থেকে যে পরিমাণ আমিষ পাই তার পরিমাণ হচ্ছে 12 থেকে 13%। দুধ থেকে আমরা যে পরিমাণ আমিষ পাই তার পরিমাণ হচ্ছে 3 থেকে 3.5%। ডাল থেকে আমরা প্রায় 27 থেকে 28% আমিষ পেয়ে থাকি। চর্বি জাতীয় পদার্থ, যে সকল তৈল থেকে আমরা চর্বি জাতীয় পদার্থ পেয়ে থাকি সেগুলো হচ্ছে সরিষা, চর্বির পরিমাণ প্লাস 40 থেকে 45%। সয়াবিন, চর্বির পরিমাণ 20 থেকে 25%। চীনাবাদাম, চর্বির পরিমাণ 44 থেকে 46%। সূর্যমুখী 42 থেকে 44%। ভিটামিন এবং খনিজ লবণ, আমাদের বিভিন্ন খাদ্য থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিটামিন পেয়ে থাকি। বিশেষ করে শাক সবজি ফলমূল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। দুধ থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন আমরা আহরণ করতে পারি এবং নানাবিধ খাদ্য থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন পেয়ে থাকি। খনিজ লবণ খাদ্য থেকেও আমরা খনিজ লবণ পেয়ে থাকি। এছাড়াও আমাদের খাদ্যের গুণগত মান বৃদ্ধি করার জন্য, খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য আমাদেরকে কখনো কখনো অতিরিক্ত এক্সট্রা কোনো লবণ আমাদেরকে ব্যবহার করতে হয়। এরপর আর বলবো বস্ত্র অর্থাৎ যে সকল কাপড় আমরা সৌন্দর্য বর্ধন করার জন্য অথবা
আমাদের আমাদের প্রতিনিয়ত আমরা যে সকল কাপড় চোপড় পরিধান করে থাকি সেগুলি হচ্ছে বস্ত্র। বস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে কৃষি, কারণ বস্ত্র থেকে পাওয়া যায় সেটা হচ্ছে সুতা। সুতা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তুলা, এবং পৃথিবীর মোট বস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রায় 70% সুতাই তুলা থেকে পাওয়া যায়। তা তুলা থেকে আমরা কাপড় পেয়ে থাকি, সে কাপড় আমরা বিভিন্ন ধরনের পরিধেয় বস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের আঁশ, যেমন পাট, তিসি বা ফ্লেক্স, এই জাতীয় ফসল থেকে আমরা বিভিন্ন ধরনের আঁশ পেয়ে থাকি। বিভিন্ন ধরনের পশমি কাপড় আমরা বিভিন্ন গবাদি পশুর লোম থেকে পেয়ে থাকি। লোম থেকে আমরা পশমি কাপড় তৈরি করতে পারি লোম দিয়ে। আর হচ্ছে আমরা রেশম পোকার যে গুটি, সেখান থেকে সুতা পাই, সেসব থেকে রেশমি কাপড় আমরা তৈরি করে থাকি। রেশমি কাপড় আমাদের পরিধেয় বস্ত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বস্ত্রের একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে আমাদের কৃষি। এছাড়াও কোনো গাছের আঁশ অনেক সময় কাপড় উৎপাদন ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কলা গাছের থেকে প্রাপ্ত আঁশ দিয়েও অনেক সময় কাপড় তৈরি করা যায়। আনারসের গাছ পাতা পচিয়ে আঁশ তৈরি করে সেখান থেকে কাপড় তৈরি করা যায়। এটা আমার দেশে হয় না, এটা ফিলিপাইনে এক ধরনের কাপড়, এটাকে পিনা কাপড় বলা হয়ে থাকে, সেই কাপড়ে এই ধরনের আঁশ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা আসবো কৃষির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাসস্থান। বাসস্থান মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করি, বসবাসের জন্য আমরা যে স্থানটি ব্যবহার করে থাকি, বাড়িঘর, এগুলো হচ্ছে বাসস্থান। তাহলে বাড়িঘর তৈরি করার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের কৃষিপণ্য ব্যবহার করে থাকি। কুটির ঘর তৈরি করার জন্য বা ক্ষুদ্র আকৃতির ঘর তৈরি করার জন্য আমরা ঘরের বেড়া হিসাবে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, পাটখড়ি অথবা এই ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ঘরের ছাউনির জন্য আমরা শল অথবা আখের পাতা ব্যবহার করে থাকি। গুল পাতা অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করার জন্য আমরা কাঠের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে থাকি। আমাদের বাড়ি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা নানা ধরনের যে সকল পণ্য ব্যবহার করে থাকি, সেগুলি অধিকাংশই আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তাহলে বাসস্থান তৈরির ক্ষেত্রে কৃষি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসার ক্ষেত্রে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গাছপালা থেকে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে। প্রাচীনকালে ওষুধের একমাত্র সোর্স ছিল গাছপালার, বিভিন্ন ধরনের গাছপালা। যেমন আমরা এখনো পর্যন্ত সকল গাছপালা আমাদের অসুখ হলে আমরা ব্যবহার করে থাকি। যেমন যদি কাশি হয় তাহলে আমরা বাসক পাতার রস, আদার রস, এগুলি খেয়ে কাশি কমানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও নানা ধরনের গাছপালার ছাল, বাকল, মূল, পাতা, লতা, শিকড় ইত্যাদি আমরা আমাদের বিভিন্ন অসুখের ক্ষেত্রে আমরা ঔষধ হিসেবে ব্যবহার করতে পারি। তবে বর্তমানকালে সিনথেটিক পদ্ধতির বিভিন্ন ধরনের ঔষধ যেগুলো আবিষ্কৃত হচ্ছে, মানে প্রচলিত বাজারে যেগুলি প্রচলিত, সে সমস্ত গাছপালা, সেই যে সিনথেটিক ঔষধ, সেগুলি গাছপালা থেকে প্রাপ্ত ঔষধের যে মলিকুল, সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় কৃত্রিমভাবে তৈরি করে ব্যবহার করা হয়ে থাকে। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটি হচ্ছে এক ধরনের ফাঙ্গাস থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল। সেই ফাঙ্গাস থেকে অ্যান্টিবায়োটিক যেটা প্রথম ব্যবহৃত হয়, সে ধরনের অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিয়াম লুটাটাম নামক এক ধরনের ছত্রাক থেকে প্রথম আবিষ্কৃত করা হয়। এবং এভাবে নানা ধরনের ঔষধ, নানা ধরনের ছত্রাক থেকে বা ব্যাকটেরিয়া থেকে বা নানা ধরনের ক্ষুদ্র জীবাণু থেকে এই ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক উদ্ভাবিত হচ্ছে। ফলে চিকিৎসা ক্ষেত্রে বা ঔষধ বা অন্য কোনো সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কৃষি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোর্স বা মাধ্যম। এরপর আমরা শিক্ষার জন্য যে সকল উপকরণ খুবই জরুরি, সেগুলো হচ্ছে যে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রথমত যেগুলো আমরা দরকার, সেটা হচ্ছে কাগজ কলম। কাগজ আমরা নানা ধরনের গাছপালা থেকে কাগজ পেয়ে থাকি। বাঁশ, ঘাস,
তারপর হচ্ছে খড়, তারপর হচ্ছে আখের চৌকা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাগজ তৈরি করে থাকি। আর পেন্সিল আমরা বিভিন্ন ধরনের গাছপালা থেকে পেন্সিল তৈরি করে থাকি। পেন্সিলের আমরা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। তারপর ব্ল্যাকবোর্ড, সেটাও আমরা কাঠ দিয়ে তৈরি করে থাকি। তারপরে হচ্ছে ক্লাসের জন্য বা শ্রেণীকক্ষের জন্য যে সমস্ত বেঞ্চ ব্যবহৃত হয় বা টুল ব্যবহৃত হয় বা টেবিল ব্যবহৃত হয়, সেগুলিও আমরা কাঠ দিয়ে তৈরি করে থাকি। এগুলি হচ্ছে এই সমস্ত শিক্ষা উপকরণসমূহ কৃষির মাধ্যমে আমরা পেয়ে থাকি বা কৃষি থেকে আমরা পেয়ে থাকি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কৃষি একটা গুরুত্বপূর্ণ ভাগ হিসাবে কাজ করে থাকে। শিল্প কারখানার ক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে যে সকল শিল্প কারখানা দেখতে পাওয়া যায়, সেগুলি অনেক শিল্প কারখানা হচ্ছে সরাসরি অথবা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কৃষির সাথে সম্পৃক্ত। যেমন রাবার শিল্প, রাবার গাছ থেকে প্রাপ্ত যে রাবার ল্যাটেক্স, সেই ল্যাটেক্স থেকে রাবার তৈরি করা হয় এবং রাবার নানা ধরনের শিল্প কারখানা ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের টায়ার, টিউব, যন্ত্রের বিভিন্ন অংশ তৈরি করার জন্য রাবার ব্যবহৃত হয়। সাবান, মোম এবং রং শিল্প, বিভিন্ন ধরনের তেল বা চর্বি থেকে সাবান এবং সাবান তৈরি করা হয়ে থাকে। সাবান যেমন সরিষার তেল, তিসি ইত্যাদি, প্রাণীজ চর্বি, মৌমাছির চাক, হলুদ থেকে শিল্প থেকে আমরা সাবান পেয়ে থাকি এবং সেখান থেকে মোম, রং ইত্যাদি আমরা আহরণ করতে পারি। পারফিউম শিল্প বা সুগন্ধি শিল্প বিভিন্ন উদ্যায়িক তেলের গাছ থেকে সংগ্রহ করা হয়। পারফিউম শিল্প হচ্ছে কৃষি থেকে আমরা পেয়ে থাকি। যেমন আমাদের দেশে আগর গাছ থেকে যে আগর পাওয়া যায়, সেটা থেকে আমাদের দেশে আগর এক ধরনের সুগন্ধি বা সেন্ট, যেটা মানুষ ব্যবহার করে থাকে। আর আগরবাতিতে আগর ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া গোলাপ ফুল থেকে, গোলাপ ফুলের নির্যাস থেকে আতর তৈরি করা হয় থাকে। বুলগেরিয়াতে দেখা যায় যে প্রায় 2200 পাউন্ড গোলাপের পাপড়ি থেকে 1 পাউন্ড আতর পাওয়া যায়। এটা অত্যন্ত দামি। আর এটা তৈরি করার জন্য যেহেতু অনেক গোলাপের পাপড়ি লাগে, আমাদের দেশে এই ধরনের সুগন্ধি তৈরি করা যায় না বা সুগন্ধি তৈরি করা হয় না। তাহলে তারপর হচ্ছে বেকারি শিল্পের ময়দা, ডিম, চিনি, তেল প্রভৃতি কিছু পণ্য বেকারি শিল্পে ব্যবহৃত হয়, যেখান থেকে বিস্কুট, কেক, চানাচুর সহ নানা ধরনের বেকারি দ্রব্য আমরা পেয়ে থাকি এবং এগুলি আমরা বেকারি শিল্পে ব্যবহার করে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য হিসেবে, দৈনন্দিন খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। চিনি শিল্প, আখ এবং সুগার বিট থেকে চিনি পাওয়া যায়। বাংলাদেশে প্রধানত আখ থেকে চিনি তৈরি করা হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের আখ কল দেখতে পাওয়া যায় বা চিনি কল দেখতে পাওয়া যায়। এই চিনি কলগুলি প্রধান যে চিনি সেটা হচ্ছে আখ, আর এটা হচ্ছে কৃষি থেকে আমরা পেয়ে থাকি। চামড়া শিল্প, পশুর চামড়া, পশুর নারী বুড়ি, চামড়া শিল্পকে চামড়া শিল্প করতে হয়। চামড়া দিয়ে জুতা সহ নানা ধরনের দ্রব্য তৈরি করা হয়ে থাকে এবং চামড়া শিল্পের উচ্ছিষ্ট দ্রব্য নানা ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। পশুর নারী বুড়ি অনেক সময় মাছের বা হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে জ্বালানিতে হচ্ছে রান্নাবান্না করার জন্য যে সকল কাঠ লাগে অথবা পাতালতা, সেগুলি ডালপালা, এগুলি সব গাছ আমরা ফরেস্ট থেকে পেয়ে থাকি বা বন জঙ্গল থেকে আমরা আরোহণ করে থাকি, বা আমাদের বাড়ির চতুর্দিকে যে সকল গাছপালা আছে সেখান থেকে আমরা সেটা আরোহণ করে থাকি। এগুলি জ্বালানির একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কৃষি। ইটের ভাটায় যে জ্বালানি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা এবং এই গাছপালা থেকে আমরা অনেক সময় ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। আয়ের উৎস, কৃষিতে সরাসরি জড়িত থেকে লোকজন সরাসরি অর্থ উপার্জন করে। প্রায় আমাদের দেশের জনগণের একটা বিরাট অংশ, প্রায় 60-65% লোক কৃষিকার সাথে উৎপত্তিভাবে জড়িত এবং কৃষি থেকে সরাসরি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে। বৈদেশিক মুদ্রা, আমরা কৃষি পণ্য বিদেশে রপ্তানি করার মাধ্যমে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমরা যেগুলি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে চা, চিংড়ি, হিমায়িত মাছ, ইলিশ, পাটের দ্রব্য সহ নানা ধরনের পণ্য আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। রাজস্ব থেকে আয়, কৃষিজ উৎপাদ থেকে সরকারের যে আয় পাওয়া যায় সেটাই হচ্ছে রাজস্ব আয়। সেই রাজস্ব আয়ের একটা বৃহৎ অংশ কৃষি থেকে আমরা পেয়ে থাকি। আমাদের দেশের
জিডিপি একটা বিরাট অংশ আমরা কৃষি থেকে পেতে, সেটা হচ্ছে প্রায় 15%। জিডিপির 15% কৃষিখাত থেকে আসে। প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুল, সৌন্দর্য বর্ধনকারী ঘাস, বিভিন্ন ধরনের গাছপালা, গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। আমাদের বিভিন্ন ধরনের বাগান, বিভিন্ন ধরনের উদ্যান আমরা করে থাকি, মানুষের চিত্ত বিনোদনের জন্য ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে কৃষির ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা এগুলির জন্য কৃষি হচ্ছে একমাত্র উৎস। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কৃষির কৃষির সাথে অত্যন্ত উৎপত্তিভাবে জড়িত। সেক্ষেত্রে কৃষি গুরুত্ব অপরিসীম। কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের কৃষিক্ষেত্র এবং পরিধি অত্যন্ত ব্যাপক। এখানকার আবহাওয়া, জলবায়ু, মাটি কৃষিকে সমৃদ্ধশালী করেছে। ফলে এখানে বিভিন্ন ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ, গবাদি পশু, হাঁস মুরগি, বনজ বৃক্ষ উৎপাদন সহজ হয়েছে এবং কৃষির ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অধ্যায়ে আজকে আমরা এই অংশটুকুই আমাদের আলোচনার বিষয় ছিল। আর আমরা আগামী ক্লাসে আমরা আরও এই অধ্যায়ের অন্য অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং আগেই যে সকল কথা বলেছিলাম সেগুলি হচ্ছে কোভিড-19 থেকে রক্ষা করার জন্য, তারপর বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে সকল প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের নেওয়া দরকার সেগুলি তোমরা গ্রহণ করবে। আর নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখতে, পরিবারের সবাই যেন সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবে। আর আমাদের কলেজের ফেসবুকের পেজে যে তোমরা প্রতিনিয়তই তোমাদের যে ক্লাস, সেই ক্লাসগুলি দেখবে। আর এগুলি দেখার মাধ্যমে তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় অংশটুকু গ্রহণ করে তোমরা তোমাদের শিক্ষাটাকে চালিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রতি আমার বিশেষভাবে তোমাদেরকে আমি এই বিষয়ে বলছি যে তোমরা এইগুলি সেখানে আমাদের যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি তোমরা যাতে সবসময় খেয়াল করো এবং ভালো করে সেগুলি লক্ষ্য করে আর নিয়মিত এইগুলি তোমরা দেখো, যার মাধ্যমে তোমরা তোমাদের যে সরাসরি ক্লাস থেকে তোমরা বঞ্চিত হচ্ছ সেটা যাতে পূরণ হয় সেই বিষয়গুলি অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।